পাঠ করছি মুক্তা রায়ের লেখা গল্প ধারা শ্রাবণবেলা শেষ অংশ। একদিন কমলবাবু মেয়েকে ডেকে বললেন তার ভীষণ কাজের চাপ চলছে, অফিসে তাড়াতাড়ি যেতে হবে। খুকু যদি ব্যাংকে গিয়ে চেকটা ভাঙিয়ে নিয়ে আসে। তোমায় কিছু ভাবতে হবে না বাবা, আমি অবশ্যই যাব। সকালের পাঠটা মিটিয়ে এতদিন ধরে এখানে আছিস মা, সাগর কি মনে করবে বলতো? ছুটিটাই না হয় ও বহরমপুর ছিল, তারপর এতগুলো দিন এখানে একা আছে ছেলেটা, কি ভাববে আমাদের বলতো? নিজেদের প্রয়োজনে মেয়েকে রেখে দিয়েছি, একেই ওর কাছে আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা তুই আরও বাড়াচ্ছিস। তুমি ভেবো না বাবা, সামনের রবিবার আমি চলে যাব। মাও অনেকটা সুস্থ এখন। শ্রাবণী ঠিক করেছে ভুল সেই করেছে, শোধরাতে তাকেই হবে। রবিবার গিয়ে ছেলেটার কাছে ক্ষমা চাইবে, দরকারে পায়ে পড়বে। ব্যাংকে গেছে শ্রাবণী, ক্যাশিয়ার ভদ্রলোক তার চেনা, সাগরের বন্ধু সুব্রতদা। তাকে দেখে হাসল। কেমন আছেন বৌদি? ভালো। সাগরের সাথে দেখা হয়েছিল, ওকেই দিয়ে দিতে পারতেন চেকটা, কষ্ট করে আবার এলেন। ও এসেছিল স্যালারি তুলতে বুঝি? শ্রাবণী সচকিত। আরে না, আমার গিন্নিও তাই, প্রতিদিন ভাবে স্যালারি ডে। আসলে লোনের বাড়তি কিস্তি জমা দিতে এসেছিল। ও স্যালারি থেকে লোনের কিস্তি কাটা হয়, তবে হাতে বেশি টাকা থাকলে বাড়তি কিস্তি দিয়ে দেওয়া যায়, চাপটা কমে। লোন? হ্যাঁ, আপনি জানেন না? 3 লক্ষ টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, পার্সোনাল লোন হবে বা, অত আমার খেয়াল নেই। কথাটা বলে টাকা নিয়ে ফিরে আসে শ্রাবণী, হতভম্ব। সাগরের লোন কিসে লেগেছে? অবস্থাপন্ন ঘরের ছেলে, কোনো বার্ডেন নেই, মাস্টার ডিগ্রির স্কেল পায়, ভালো মাইনে, তবে খোঁজ নিতে হয়। বিকেলে যাবে সুপ্রিয়দার কাছে। সুপ্রিয়দা সাগরের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ব্যাপারটা বৌদি ও কাউকে জানাতে বারণ করেছে, কিন্তু আমার জানাটা ভীষণ জরুরি সুপ্রিয়দা, আমি ওর স্ত্রী। তা অবশ্য ঠিকই, আপনি ঘরের মানুষ, তবু ওর কথার খেলাপ করব বলে খারাপ লাগছে। এমনি এমনি জিজ্ঞেস করতাম না আমি, কিন্তু আমার জীবনের প্রশ্ন লুকিয়ে আছে এখানে। কি প্রয়োজনে নিয়েছিল ও টাকাটা? মেসোমশাইকেও বহু বুঝিয়েছিল পণ না নেবার জন্য, কিন্তু উনি রাজি হলেন না কিছুতেই। বললেন তাহলে বিয়ে হবে না এখানে। তখনই ও 3 লক্ষ টাকা লোন করে আপনার বাবার হাতে দিয়েছিল পণের টাকা বাবদ। ওনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে কথাটা উনি কাউকে জানাবেন না। আমি গ্যারান্টার ছিলাম, আর সুব্রত ব্যবস্থা করেছিল বলে এই দুজনেই জানি শুধু। আজ আপনি জানলেন। ফেরার পথে যেন পা চলে না শ্রাবণীর, মাটিতে মিশে গেছে। কি করে কোন মুখ নিয়ে যাবে শ্রাবণী মানুষটার কাছে? দেবতুল্য মানুষটাকে হেনস্থার শেষ রাখেনি, আরও নিঃশব্দে নীলকণ্ঠ হয়ে সব বিষ নিজের কণ্ঠে ধারণ করেছে। কেন ও ব্যাপারটা তাকে জানায়নি? যে দোষও করেনি তার শাস্তি শুধু শুধু কেন মাথা পেতে নিয়েছে? কি করবে এখন শ্রাবণী? মানুষটার সামনে দাঁড়াবার যোগ্যতা তার নেই। সত্যি ওই দেবতার মতো মানুষটার সাথে থাকার যোগ্যতাটুকু সে হারিয়েছে। তবে যে কোনো দিন ডিভোর্স নোটিশ ধরাবে তাকে সাগর। তখন কি করবে শ্রাবণী? না না, তার চেয়ে তার মরা ভালো। হ্যাঁ, লোকটার স্ত্রী হিসেবেই নিজের জীবনটা দেবে। সুইসাইডাল নোটে লিখে যাবে তার স্বামী দেবতুল্য। ওর কোনো দোষ নেই, ও তাকে সম্মান স্নেহ দিয়েছে, সেই যোগ্য নয়, তাই চলে যাচ্ছে। পিসিমার ঘুমের বড়িগুলো নিয়ে এসেছে। হাসপাতালে ভর্তি আছে শ্রাবণী, পেট ওয়াশ করা হয়েছে। রাত 8টা নাগাদই শরীরটা খারাপ লাগছে বলে ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। রাত 10টায় খাওয়ার জন্য ওর পিসিমা ওকে ডাকতে গিয়ে দেখেন সাড়া নেই কোনো। তখনই চোখে পড়ে ওর সুইসাইডাল নোট। চিৎকার করে দাদা আর ভাইপোদের ডাকেন, অ্যাম্বুলেন্স কল করা হয়। তুমি বাবা বাড়িতে গিয়ে বিশ্রাম করো একটু। সেই রাত 10:30 থেকে দাঁড়িয়ে জামাইকে বললেন কমলবাবু। সকাল 8টা। রাত 12:30 নাগাদ শ্বশুরমশাইকে জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল সাগর। বয়স্ক মানুষ, টেনশন চলছে, উনিই অসুস্থ হয়ে পড়বেন। ওর জ্ঞানটা ঠিকমতো ফিরুক, কথা বলি। তবে গিয়ে খেয়ে এসো একটু, তোমার শাশুড়িমা বসে আছেন তোমার জন্য। শেষ রাতে যখন ফোন করে জানালে খুকু বিপদমুক্ত, নিঃশ্বাস নিতে পেরেছি একটু আমরা। আচ্ছন্ন ভাবটা তো থাকবেই। এতগুলো ঘুমের বড়ি খেয়েছে, ভাগ্যিস খুব কম পাওয়ারের ছিল বড়িগুলো। বড় ছেলে আর জামাইকে বাড়িতে পাঠিয়ে দেন কমলবাবু, দুজনেই রাত জাগা। বিকেল 4টে ভিজিটিং আওয়ার্স। একটু আগেই ভালো মতো জ্ঞান ফিরে এসেছে শ্রাবণীর। চুপ করে আছে, একটা কথাও বলেনি, শুধু অঝরে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে।
মা আর পিসিমা এসেছেন দেখতে। বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে শ্রাবণী। কোনো কথাই বলেনি। কিছু কথা বলবি না মা? মা মুছিয়ে দেন মেয়ের চোখের জল। মাথা নাড়ে মেয়ে। কোনো জবাব নেই। ঠিক তখনই ঘরে এসে ঢোকে সাগর, সাথে শ্বশুরমশাই। কি কাণ্ডটা তুমি করেছো বলো তো? গলা ধরা সাগরের। প্রবল বেগে মাথা নেড়ে দুহাত দিয়ে মুখ ঢাকে শ্রাবণী। স্যালাইনের হাতে টান লেগে রক্ত উঠে আসে। না না না, আমি এই মুখ ওকে দেখাতে চাই না। আত্মনাট্যটা করে জ্ঞান হারিয়ে ফেলেছে শ্রাবণী। সঙ্গে সঙ্গে ডাক্তার কল করা হয়। উনি এসে বললেন পেশেন্টের নার্ভের উপর চাপ পড়েছে কোনো প্রচণ্ড উত্তেজনায়। শ্রাবণী জানল না অ্যাম্বুলেন্সে ওর সাথে আছে মানুষটা। নার্সিংহোমে পড়ে আছে সারাটাক্ষণ। বহরমপুর থেকে দৌড়ে এসেছেন শ্বশুর শাশুড়ি। দুদিন পর পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে শ্রাবণীর। এই কটা দিন নিজেকে সমানে দোষারোপ করে গেছে সাগর। সেই দায়ী ওর এই অবস্থার জন্য। তার দেওয়া যন্ত্রণা, অপমান, তার উদাসীন আচরণ মেয়েটাকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কেন ফিরে এসে ওর কাছে যায়নি? কেন মিটমাট করে নেয়নি ব্যাপারটা? সুপ্রিয় বলল লোনের ব্যাপারটাও জেনে গেছে। তখন থেকে ওর ভেতরে অপরাধবোধের জন্ম হয়েছে নিশ্চয়ই। তাই এই আত্মহননের প্রচেষ্টা। সুপ্রিয় তো রাগই করল খানিক। কেন ব্যাপারটা তুই ওর কাছ থেকে লুকিয়েছিস? দরজাটা একটু ফাঁক করে পর্দার আড়াল থেকে মেয়েটাকে দেখছে সাগর। ঝাপসা হয়ে আসে করুণ দুই হরিণ চোখ। ডাক্তার তাকে ওর সামনে যেতে বারণ করেছেন। যতদিন না শারীরিক ও মানসিকভাবে শ্রাবণী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, সাগর যেতে পারবে না শ্রাবণীর কাছে। কিছুদিন ধরে ভীষণ মেন্টাল চাপের মধ্যে ছিল শ্রাবণীদি। কি যে খারাপ লাগছে এখন আমার। কেন জানাতে গেলাম কথাটা শ্রাবণীদিকে? কি কথা? ক্যান্টিনে কথা হচ্ছিল অর্ণবের সাথে সাগরের। সমীরণদার কথা। কে সমীরণ? সমস্ত ঘটনা সাগরকে খুলে বলে অর্ণব। এইসব ঘটনা ওকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করেছে। লোকটা ওকে ঠকিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছে। একেবারে সাগরদা। উল্টে আবার শ্রাবণীদিকে দোষারোপ করেছে বিয়ে করে ফেলার জন্য। অথচ বিয়ের আগে যখন শ্রাবণীদি বারবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছে, তখন যোগাযোগ তো দূরের কথা, ফোন টোনও ধরেনি শুনেছি। ভালো মেয়েরা যা হয়ে থাকে। শ্রাবণীদি অন্ধ হয়েছিল এমন যে ও শয়তানি মতলবটা বোঝেনি। চুপ করে বসে আছে সাগর। সমীরণের ঘটনাটা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল মেয়েটা। হিতাহিত জ্ঞান হারায়। সেই জন্য রাতের ওই ঘটনা। তার কাছেও আঘাত পায়। ডিভোর্সের ধমকিও ওকে দিয়েছিল সাগর। সেই অবস্থায় ও জানতে পারে লোনের কথাটা। লজ্জায় যন্ত্রণায় আত্মহত্যা করার চেষ্টা করে। ব্যাপারটা এখন পরিষ্কার সাগরের কাছে। ভীষণ ইচ্ছে করছে ওর কাছে ছুটে যেতে, ওকে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে ডিভোর্স দেবার কথা স্বপ্নেও ভাবতে পারি না। তুমি যে পরিস্থিতির শিকার, কোনো অন্যায় তুমি করনি। যা অন্যায় তুমি করেছো নিজের প্রতি করেছো। সত্যটা জানার পর কেন আমার কাছে এলে না? উল্টে নিজেকে শেষ করতে চেয়েছো। আর এখন তোমার চিকিৎসক আমার সাথেই তোমার দেখা করা বন্ধ করে দিয়েছেন। আমি নিরুপায়। চুপচাপ নার্সিংহোমের বেডে বসে আছে শ্রাবণী। পিসিমা কতগুলো ফল কেটে দিয়েছেন, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সবাই এসেছে তাকে দেখতে, এমনকি শ্বশুর শাশুড়ি পর্যন্ত এসেছেন। শুধু একজনই আসেনি। একবার মনে হয় দেখেছিল ওকে, নাকি দৃষ্টিভ্রম। এখনও রেগে আছে তার উপর ওই রাতের ব্যাপারটা নিয়ে। চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে শ্রাবণী। কিছুই আর খায় না। বাড়ি ফিরেছে শ্রাবণী। একেবারে চুপচাপ হয়ে গেছে। বাড়ির কোনো কাজও তাকে করতে দেওয়া হয় না। ফলে অখণ্ড অবসর। বেশিরভাগ সময় চুপচাপ শুয়েছিল প্রথম কদিন। তারপর না পেরে উঠে গেল রান্নাঘরে। জোর করেই মাকে সরিয়ে রাঁধতে বসে। রুগ্ন শরীরে মার কদিন ভীষণ ধকল গেল। উৎকণ্ঠা তো আছেই। বড় ভাইকে বলে কটা টিউশনি জোগাড় করে দিতে। বড় ভাই হেসে গড়ায়। ছোটটা আরেকজনের কাছে পড়তে গেছে। ইচ্ছে করে ওর কথা জিজ্ঞেস করতে, কিন্তু পারে না। আমাকে 1000-3 টাকা ধার দেবে পিসিমা? টিউশনি ধরলে শোধ করে দেব। বিকেলে পিসিমাকে কথাটা বলে শ্রাবণী। কি করবি এতগুলো টাকা নিয়ে? একটু দরকার ছিল, পরে জানাবো। ঠিক আছে। টাকাটা নিয়েই পরদিন উকিলের কাছে যায় শ্রাবণী। সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলে। আগেই খোঁজ নিয়েছিল উকিলের তার এক বন্ধুর কাছ থেকে। এখন নিশ্চিন্ত। তার যাই হোক, মানুষটাকে সে মুক্তি দেবে। মনে মনে ওর বউ হয়ে থাকাটা তো কেউ আটকাতে পারবে না। দিন 3 পরে একটা বড় খাম ওর সাগরদাকে দিতে বলে ছোট ভাইয়ের হাত দিয়ে। ও পড়তে যাচ্ছিল সাগরের কাছে।
পরদিন দেখলো অনেক বাজার টাজার হয়েছে, রাতে রান্না বান্না হবে। বাবার কোন পরিচিত ভদ্রলোক বলে রাতে খেতে আসবেন। রাতে পিসিমা সে মিলে রান্নাটা নামালো। এ বাড়িতে রান্নার লোক রাখার চল নেই। ঠাম্মা দাদু বাইরের মানুষের হাতের খেতেন না, এতেই অভ্যস্ত হয়েছেন বাবা মা পিসিমাও। দরকারে সেদ্ধ ভাত খাবে, তবু রান্নার লোকের হাতের খাবে না। বড় ভাই রাগ করে এই নিয়ে কত, অথচ ও নিজেও যে বাইরের লোকের হাতে খুব একটা খেতে পারে তা নয়। একই অবস্থা শ্রাবণীরও। খুবই কষ্ট করে খেতে হয়েছিল কদিন শ্বশুরবাড়িতে কাজের লোকের রান্না। বড় ভাই এসে গল্প জুড়েছে রান্নাঘরে। এসব গল্পই হচ্ছিল ওর আর পিসিমার সাথে এতক্ষণ রাঁধতে রাঁধতে। মা আর পিসিমা মিলে বাবা, ছোট ভাই আর অতিথিদের জন্য থালা বেড়ে নিয়ে গেলেন। তাকে রান্নাঘরেই থাকতে বললেন। রান্নাঘরটা বাড়ির একদম ভিতরের দিকে, কলার কুয়োর পার ঘেঁষা। বাইরের ঘরে কেউ এলে রান্নাঘর থেকে বোঝা যায় না। ছড়ানো ছেটানো বড় বাড়ি, কিছুটা দাদুর তৈরি, সামনের দিকটা বাবা তৈরি করেছেন। সেই অংশটা কম্প্যাক্ট আধুনিক। বাবার ইচ্ছা রিটায়ার করে পেছনের অংশ ভেঙে নতুন করে করবেন। দুটো অংশ দুই ভাইয়ের থাকবে। আমি দেখে আসি কে এসেছেন। খাওয়ার সময়ও গেলাম না। না না, তোকে যেতে হবে না। তোর এত খাটনি গেল, কদিন হলো অসুখ থেকে উঠেছিস। হা হা করে উঠল বড় ভাই। এর মধ্যে ফিরে এসেছেন পিসিমা, হাসি হাসি মুখ। খুব ভালো রেঁধেছিস খুকু, কত প্রশংসা করলো। ইলিশ ভাপে আর চিতল মুইঠা দুটোই বলে সেই হয়েছে। বললাম মার হাতে রান্নাটা ধরে পেয়েছে আমার ভাইজি। ওর গুণ কিছু কম, পড়াশোনাতেও ভালো, গানও মন্দ গায় না। শুনে হেসে পিসিমাকে জড়িয়ে ধরে শ্রাবণী। এসে পর থেকেই বাড়ির সবাই তাকে আনন্দে রাখার চেষ্টায় ব্যস্ত। শুধু একটু ইমোশনাল ফুল, এই যা। পেছন থেকে হেসে ফুট কাটে বড় ভাই। শ্রাবণী শুনে নাক ফোলায়। নে, এখন তোকে আর বড় খোকাকে খেতে দিয়ে দিচ্ছি। ওদেরও খাওয়া প্রায় শেষ। তোদের খাওয়া হলে আমি আর বৌদি বসবো। না না, আমি তোমাদের সাথে বসবো। শ্রাবণী আপত্তি জানায়। না রে মা, 10টা বেজে গেছে, 1 মাসও হয়নি, যা অসুখ গেল। তোর কথা শুনবো না, খেয়ে নে তোরা, বলে রান্নাঘরেই তাদের ভাত বেড়ে দেন পিসিমা। খেয়ে উঠে কলপারে আঁচাতে এসেছে শ্রাবণী। এখন চল আমার সাথে। পেছনে দাঁড়িয়ে পিসিমা। কোথায় পিসিমা? আমার ঘরে। পিসিমার সাথে ওনার ঘরে এসে ঢোকে শ্রাবণী। দেখছে পিসিমাকে। পিসিমা বিয়ে করেননি, কেন সঠিক জানে না শ্রাবণী, কিন্তু সংসার সম্বন্ধে কত জ্ঞান পিসিমার। তাকে সব সময় বোঝাতেন অ্যাডজাস্ট করার কথা। এই সংসারের জন্য কত ত্যাগ পিসিমার, ধারণার বাইরে। মার কাছে শোনা, পিসিমা বলেছিলেন আমি একাধারে খুকুর পিসি আর মা, তাই ও আমায় ডাকবে পিসিমা। আর পারে না শ্রাবণী, পিসিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কাঁদিস কেন মা? তোমাদের কত কষ্ট দিলাম। ভুল সবাই করে রে, আমিও করেছিলাম ভুল। পালিয়ে গিয়েছিলাম যার সাথে, বাবার আর দাদার সম্মানের দিকে না তাকিয়ে। কলেজে পড়ার সময়, বছরখানেক পরে শুনি সে বিবাহিত। সোজা চলে এসেছি বাড়িতে, 8 মাসের ক্যারিং অবস্থায়। দাদা বৌদির প্রচেষ্টায় বাবা গ্রহণ করেন আমাকে। শরীর একেবারে ভেঙে পড়েছিল আমার তখন। বৌদি তখন খুব সেবা যত্ন করেছে আমার, কিন্তু শেষ রক্ষা হলো না। মেয়েটা আমার বাঁচল না, 8 দিন ছিল। এই ঘটনার 1 বছর পর তোর জন্ম। আমি তখন বেলাকোবায় বেসিক ট্রেনিং নিচ্ছি। খবরটা পেয়েই ছুটে যাই হাসপাতালে। দেখি আমার সেই হারিয়ে যাওয়া মেয়েটা আবারও ফিরে এসেছে আমার বুকে। এই বুকটা ছেড়ে আবার কোথায় চলে যেতে চাচ্ছিলি মা? পিসিমার চোখে জল। শ্রাবণী পিসিমাকে জোরে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কেমন কাঁদে দেখ বোকা মেয়ে। ওরে, মানুষ চিনতে আমার এখন আর ভুল হয় না। তোর মানুষটা সত্যিই খাঁটি মানুষ। শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে পিসিমার খাটে গিয়ে বসে শ্রাবণী। পিসিমা নতুন তৈরি ঘরে কিছুতেই এলেন না। ওনার জন্য তৈরি ঘরটা দিয়ে দিলেন তাকে। শ্রাবণী তখন কলেজে। তার আগে পিসিমার সাথেই ঘুমোতো। আলমারি খুলে পিসিমা একটা দামি সিল্কের শাড়ি বের করে শ্রাবণীর হাতে দিলেন পরবার জন্য। নতুন শাড়ি? তুইও যে নতুন জীবন পেয়েছিস মা। যা গেল, তাই তোর জন্য কেনা। একটু পরে দেখা। শাড়িটা পরে ফেলে শ্রাবণী। পিসিমা কপালে সিঁথিতে বড় করে সিঁদুর দিয়ে দেন, সামান্য একটু সাজিয়েও দিলেন। এত রাতে এমন সাজ? শ্রাবণী অবাক। দেখতে ইচ্ছে করলো ভীষণ। এমন আলুথালু থাকে ইদানিং। শ্রাবণী আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। যা তোর ঘরে। পিসিমা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেন। ভেতরে অন্ধকার। ঘরে ঢোকে শ্রাবণী। লাইটটা জ্বালায়। দেখে পরিপাটি গোছানো তার বিছানাটা ফুল দিয়ে সাজানো। সাগর দরজা বন্ধ করছে, মুখে হাসি। মাথাটা কেমন ঘুরে ওঠে শ্রাবণীর।
তাড়াতাড়ি বিছানায় বসে পড়ে। সাগরও দৌড়ে এসে ধরেছে তাকে। শরীর খারাপ লাগছে? স্নিগ্ধ গলা সাগরের। না, শুধু একটু মাথাটা ঘুরে উঠেছিল। সদ্য অসুখ থেকে উঠেছ, তার মধ্যে পিসিমা বললেন বিশ্রাম নিতেও চাও না, কাজ করো খালি। সারাদিন শুয়ে বসে ভালো লাগে না। আমি জানি তুমি ভীষণ কাজের মেয়ে, গুণী মেয়ে, তা বলে অনিয়ম চলবে না একেবারে। কাল তোমায় নিয়ে যাব আমার কাছে, তারপর শাসনে রাখবো তোমায়। কেমন কড়া মাস্টার মশাই দেখো তুমি। মাথা নিচু করে আছে শ্রাবণী। সাগর এক হাত দিয়ে ওকে বুকে টেনে নেয়। ডিভোর্স পেপার পাঠিয়েছিল তাকে, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে। চোখ ঝাপসা হয়ে আসে তার। কত বড় মন ওর। সাগর ভেবেছিল তার মতো কেউ ভালোবাসতে পারে না। বিয়ে বাড়িতে দেখে পছন্দ হয়েছিল, খোঁজখবর নিয়ে সম্বন্ধ দেখা, বাবাকে বুঝিয়ে কত কিছু করে বিয়ে। স্ত্রীর মন পায়নি যেন ভালোবেসে গেছে পাগলের মতো। সব দোষ মাথা পেতে নিয়েছে। বড় অহংকার ছিল তার ভালোবাসা নিয়ে। আর ও কী করল? সে ডিভোর্স চেয়েছিল, এই কথা মনে করে তাকে ভালোবেসে ফেলেও মুক্ত করতে চেয়েছে নিজের বুকে পাথর বেঁধে। শুধু বাজে কথা ভাবো না। কেন পাঠিয়েছ ওই কাগজগুলো বলো? গলা আটকে আসে সাগরের। ভেবেছিলাম তুমি চাও, আমার অসুস্থতার জন্য সংকোচ করছো। আমি কি চাই আজও বোঝনি? আবেগে কাঁপছে সাগরের গলা। আরও গভীরভাবে মেয়েটাকে জড়িয়ে ধরেছে বুকে। এবার শ্রাবণী কেঁদে ফেলে। শ্রাবণধারা অবিরাম ঝরতে থাকে সাগর বুকে। আবার কাঁদে দেখো মেয়ে। আজ শুভ রাতে কাঁদতে আছে। যৌতুকটা ফেলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, আজ সেটা নিতে এসেছি। যৌতুক? মুখ তুলে তাকায় শ্রাবণী। হ্যাঁ, যৌতুক। আর রিয়াল জেম শ্রাবণী কর। দেখো আমার জিনিসটার অবহেলা করেছো তুমি। এত অবহেলা আমি কিন্তু সইব না। এতক্ষণে শ্রাবণীর মুখে হাসি। ওর হাসি দেখে নিজেকে রুখতে পারে না সাগর। সঁপে দেয় নিজেকে। একদিন তোমার নারীত্বের কত অবমাননা করেছি আমি। প্রথম আমার কাছে তুমি কিছু চেয়েছিলে, আমি দেইনি। উল্টে কত বাজে কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু চাইনি কিছু আর। কেন চাওনি? 100 বার চাইবে। কখনো কোনো সংকোচ করবে না আমার কাছে। কথা দাও। দোষ তো আমাদের। আমরা পুরুষরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। একবারও চেয়ে দেখি না পাশের মানুষটিকে। তার দুঃখ বেদনা বুঝতে চাই না। ভাবখানা এই, বিয়ে করে আর ভালোবেসে উদ্ধার করে দিলাম। একটু অন্যরকম বেচাল দেখলে সংহার মূর্তি ধরি সুচিতার ধ্বজাধারী হয়ে। ওগো, তোমার মতো মন প্রাণ দিয়ে ভালোবাসতে শিখিয়ে দাও আমায়। আমি ভালোবাসার কি জানি? তোমায় তো কষ্টই দিয়েছি শুধু। পেয়েছো তার থেকে অনেক বেশি কষ্ট। কাল শ্রাবণ মাসের সংক্রান্তি। আমার শ্রাবণ ওর ঘরে ফিরবে। মা বাবা তোমার অপেক্ষায় আছেন এই 20-22 দিন ধরে। বাবা বলেছেন বৌমা ছাড়া তার আর কিচ্ছু লাগে না। নিজের ভুল বুঝতে পেরেছেন। জীবনে একটা মুহূর্তও যেখানে দামি, সেখানে তার একটা মিথ্যে জেদের জন্য তার ছেলে বউর 8-8টা মাস চলে গেছে জলে। জলে যায়নি, 8টা মাস আমায় অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। মৃদু গলা শ্রাবণীর। সাগর হাসে। হলো না, আজ থেকে আমি আমার বলে কিছু রইল না। সব আমরা, আমাদের। কেমন? বাইরে বৃষ্টি নেমেছে। শ্রাবণের ধারা আজ খাল বিল নদী বেয়ে সাগর সন্ধানী। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।